এবার দেশে বিদেশি বিভিন্ন সংস্থার জিডিপি প্রবৃদ্ধির ধারণা ছিল কম, কিন্তু সরকারি হিসাবে পাওয়া গেল 5.24%। আশঙ্কা ছিল রেমিটেন্সও ব্যাপক ধস নামবে, কিন্তু রেকর্ড $260 কোটি আসলো জুলাই মাসে। ঘুরে দাঁড়িয়েছে তৈরি পোশাক শিল্প, রফতানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। করোনাকালেও মাথাপিছু আয় বেড়ে হয়েছে $2064। অর্থনীতির ইতিবাচক ধারণার এই আশাবাদ কি স্থায়ী হবে, তা নিয়ে আজকের আলোচনার বিষয় প্রবৃদ্ধির গতি, কি লাভ কি ক্ষতি। আলোচনায় যাব, তথ্যপত্র রয়েছে আমাদের হাতে। তথ্যপত্র যেটি বলছে জিডিপির প্রবৃদ্ধির পূর্বাভাস, যেটি শুরুতেই বলছিলাম যে বিভিন্ন সংস্থা যেমন পূর্বাভাস দিয়েছিল, যেমন বিশ্বব্যাংক বলছিল যে গেল অর্থ বছর 2019-20 অর্থ বছরে 1.6% প্রবৃদ্ধি হবে, সেই সঙ্গে IMF বলছিল 2%, এডিবি বলছিল খানিকটা কম, সিপিডিও বলছিল 2.5% হবে। কিন্তু সরকারি যে হিসাব আমরা পেয়েছি সেটি দেখাতে চাই। সেখানে দেখতে পাচ্ছি 2019-20 অর্থ বছরে, যেটি বিবিএস হিসাব করেছে, 5.24% প্রবৃদ্ধি হয়েছে এমনটা বলা হচ্ছে। এর আগের অর্থ বছরের প্রবৃদ্ধি 8.15% ছিল, এবং বিভিন্ন খাত ভিত্তিক যে প্রবৃদ্ধিগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাবো যে 2019-20 অর্থ বছরে কৃষিতে প্রবৃদ্ধি হয়েছে, বিবিএস এর হিসাব যেটি বলছে 3.11%, শিল্পতে প্রবৃদ্ধি হয়েছে 6.48, এবং সেবাতে 5.32%। দর্শক, এই ছিল তথ্যপত্রগুলো আমাদের কাছে। দর্শক, তথ্যপত্র দেখলাম, এবার আমরা আলোচনায় যাব। আলোচনায় আমাদের সঙ্গে আজকে দেখতে পাচ্ছি বড় পর্দায় যুক্ত হয়েছেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন এবং বিআইডিএস এর জ্যেষ্ঠ গবেষক ডক্টর নাজনীন আহমেদ। দুজনকেই স্বাগত আমাদের এই আজকের আয়োজনে। জি ডক্টর জাহিদ, আমরা প্রবৃদ্ধির যে হিসাবটি এবার পেলাম, সেটি কি আমাদের যে বর্তমান অর্থনীতির যে অবস্থা সেই চিত্রকে নির্দেশ করছে? ডক্টর জাহিদ। ধন্যবাদ। আমরা এই 5.2% প্রবৃদ্ধির যে হিসাবটা পেয়েছি সেটাকে সার্বিকভাবে দেখা হচ্ছে সারা বছরের হিসাব হিসেবে। সেদিক থেকে এই বছর অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত তথ্য উপাত্ত আছে সেগুলোর সাথে আমরা যখন এই হিসাবটাকে মেলাতে যাই তখন বেশ কিছু অসঙ্গতি চোখে পড়ে। কাজে আপনার যে প্রশ্নটা, এই সংখ্যাগুলো কি অর্থনীতির সঠিক চিত্র তুলে ধরছে, সেটা উত্তর নির্ভর করছে আমরা হিসাবটাকে কিভাবে দেখছি। যদি এটাকে সারা বছরের তথ্যের ভিত্তিতে হিসাবে দেখা হয় তাহলে কিন্তু চিত্রটা সঠিকভাবে ফুটে উঠছে না। কারণ অন্যান্য যে সমস্ত তথ্যগুলি আছে যেগুলো প্রবৃদ্ধির সাথে সম্পৃক্ত, যেমন ধরেন ভ্যাট এর কালেকশন। ভ্যাট তো উৎপাদনের উপরে আরোপ করা হয়, ভোগ ব্যয়ের উপরে আরোপিত হয়। কাজে ভ্যাট এর কালেকশন যদি আপনার অনেক কমে যায় আগের বছরের তুলনায়, স্বাভাবিক প্রশ্ন উঠে যে তাহলে উৎপাদনের প্রবৃদ্ধির সাথে এটার কোনো যোগাযোগ দেখা যাচ্ছে না কেন। আবার ধরেন বিনিয়োগের ক্ষেত্রে আমরা যদি আমদানি যেগুলো হচ্ছে যন্ত্রপাতি সেটার সাথে মেলাতে যাই, বা ঋণের যে ব্যক্তি খাতে যে প্রবাহের প্রবৃদ্ধি আমরা দেখেছি সেইটার সাথে এটা মেলে না। আবার আপনি ম্যানুফ্যাকচারিং গ্রোথেরটা যদি হিসাব মেলাতে চান, সেখানে উপাদানের যে আমদানিগুলি হচ্ছে, ইন্টারমিডিয়েট ইনপুটস এর গ্রোথ, এইটা নেগেটিভ। এইটার সাথে তখন প্রশ্ন ওঠে যে লার্জ এন্ড মিডিয়াম স্কেলের যে এত প্রবৃদ্ধি, 5.5% প্রবৃদ্ধি হলো, এটা একদিকে যেমন উপাদান আমদানির সাথে মিলছে না, অন্যদিকে এক্সপোর্টের সাথেও মিলছে না। এক্সপোর্টেতে বড় ধস নেমেছে, আর আমাদের এক্সপোর্টের 95% তো ম্যানুফ্যাকচারিং। এই ধরনের আমি একটা লম্বা ফিরিস্তি আপনাকে দিতে পারি, এটা শুনলে আপনাদের দর্শকরা হয়তো ঘুমিয়ে পড়বে, যদিও দুপুর বেলা। কিন্তু আমি যেটা পয়েন্টটা হলো যে অন্যান্য যে সমস্ত তথ্য উপাত্ত আছে এর সাথে সারা বছরের গ্রোথের হিসাবটা ঠিক মিলছে না। আপনি রয়েছেন ডক্টর নাজনীনের কাছে যেতে চাই। ডক্টর নাজনীন, ডক্টর জাহিদ যেটি বলছিলেন যে সারা বছরের যে সার্বিক অবস্থা, এই যে করোনার সময় আমরা দেখেছি সাধারণ ছুটিতে শিল্পের উৎপাদন বন্ধ ছিল, সেবা খাতেও কোনো ধরনের অগ্রগতি হয়নি, কিন্তু আমরা দেখছি প্রবৃদ্ধি বেশ হয়েছে। এখন আপনার কাছে জানতে চাওয়া যে এগুলো কি পূর্ণাঙ্গ তথ্য নাকি পুরনো তথ্যর সম্মিলনে এক ধরনের সাময়িক হিসাব? ডক্টর নাজনীন। দেখুন, যে কোনো সময় আমাদের দেশে যখন জিডিপির হিসাবটা করা যায়, যেটা এতক্ষণ ডক্টর জাহিদ বলছিলেন, সেটা থেকে এটা কিন্তু স্পষ্ট। উনি বলছেন যে হিসাবটা মেলানো যাচ্ছে না, এটার সাথে একটা জিডিপির প্রবৃদ্ধির মধ্যে আমাদের কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্ন কেন থাকে? স্বাভাবিক বছরেও যখন জিডিপির হিসাব করা হয়, সেগুলো যদি একটু ভেতরে যাই, আমি খুব
জটিল ভাষায় না বলে সহজ করে বলি যে সেখানে সব ডেটাগুলো কিন্তু রেগুলার আপডেট করা থাকে না, এবং এটা আমাদের দেশে ধরেন শিল্প খাতের হিসাবটা গ্রোথ কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে, শিল্প খাতের যেটা সার্ভে হয়েছে, বড় সার্ভে যেটা হয় পরিসংখ্যান ব্যুরোর, সেটা হচ্ছে সার্ভে অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ। সেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজের সার্ভেটা 2019-এ একটা হয়েছে, কিন্তু সেটা কিন্তু এখনো পাবলিশড না। ফলে 2012 সনের যেটা, সেটাই কিন্তু একটা দীর্ঘদিন ধরে ইউজ করা হচ্ছে, এবং সেইখানের সাথে আমাদের ইন্ডাস্ট্রির একটা কোয়ান্টাম ইন্ডেক্স আছে যেটা দিয়ে একটা হিসাব করা হয়। এখন আমাদের কিন্তু বছর বছর অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি এগ্রিকালচারের ও ল্যান্ডের হিসাব ধরেন, কয়েকটা নির্দিষ্ট এলাকার প্লটকে হিসাব করা হয় এবং সেইটার উৎপাদনশীলতাকে তখন সারা দেশের জন্য এক্সপ্লোর করা হয়, এবং এখানে কিছু আছে জরুরি শস্য, যেমন যেগুলো আউশ, আমন, বোরো, আলু, এইসব পণ্য, আবার কিছু আছে যেগুলো খুব বড় শস্য নয় কিন্তু সেটাও ইম্পর্টেন্ট। এখন এই যখন হিসাব করা হয়, আজকে যদি নদী ভাঙনে একটা ল্যান্ড নদীর তলায় ডুবে যায়, আর সেই ল্যান্ডটাকে যদি আপনি আপনার হিসাবে আগে নিয়ে থাকেন যে সেইখানের উৎপাদনশীলতা, এখন বন্যায় তো এই নদী ভাঙনে তো এই ল্যান্ডটা চলে গেছে, এই উৎপাদনটা কিন্তু আসলে জিডিপির এখন মধ্যে ইনক্লুডেড না। কাজেই আমরা কিন্তু ইভেন বিভিন্ন সময় স্বাভাবিক বছরে, আমি প্রবৃদ্ধিতে পরে আসছি, স্বাভাবিক বছরেও জিডিপির হিসাবে আমরা অনেক সময় বলে থাকি কিছু কিছু জায়গায় এটা কিন্তু আন্ডার এস্টিমেশনও হয়, অর্থাৎ যতখানি সেখানে প্রবৃদ্ধি বা যতখানি সেখানে জিডিপি আয় হচ্ছে সেটাও কিন্তু অনেক সময় আসে না। ডক্টর নাজনীন, বিবিএস নিজেই বলছে যে এটি তাদের সাময়িক হিসাব, পরবর্তীতে তারা পূর্ণাঙ্গ তথ্য বা পূর্ণাঙ্গ হিসাবটি প্রকাশ করবেন। মানে সাময়িক হিসাবটি প্রকাশ করা কি খুব জরুরি? মানে পূর্ণাঙ্গ তথ্য যদি সম্মিলন নাও থাকে সেক্ষেত্রে সাময়িক হিসাবটি প্রকাশ করা কি জরুরি? প্রতি বছরই আপনি দেখবেন যে একটা প্রভিশনাল একটা জিডিপির প্রবৃদ্ধি তারা দেয়, পরে সেটাকে আবার তারা অন্যান্য তথ্যের ভিত্তিতে আবার সেটাকে সাবস্টেনশিয়েট করে, এবং আমরা অন্য বছর দেখেছি খুব একটা পার্থক্য হয় না, ইভেন কোনো বছর দেখেছি প্রভিশনালের থেকে পরে বেশিও হয়েছে, সেটাও আমরা দেখেছি। কাজে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্বাভাবিক বছরে কিন্তু জিডিপির কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যে পুরো হিসাবটাও আসেনি, আন্ডার এস্টিমেশন, ওভার এস্টিমেশন কিছু কিছু ক্ষেত্রে, ইভেন যান চলাচলে, ট্রান্সপোর্টে, সেখানেও এরকম থাকে। কাজেই আমাদের যদি সত্যিকার অর্থে আরো বেশি ভালো তথ্যের সন্নিবেশ থাকতো, রেগুলার তথ্য আমরা পেতাম, বিবিএস যদি তার ডেটাগুলার বেসগুলাকে আরো আপডেট করে ফেলতো, তাহলে কিন্তু এই সংশয়গুলা কম থাকতো। সংশয়গুলো এজন্যই হয় যে যে সকল তথ্য আমরা কারেন্টলি পাই, যেটা ডক্টর জাহিদ বললেন যে আমার কত ক্যাপিটাল মেশিনারিজ আমদানি হয়েছে, আমার ভিএটি কত কালেক্ট হয়েছে, সেগুলোর সাথে মিলাতে গেলে এখন ওই জিডিপির জন্য যে তথ্যগুলো কালেক্টেড হয়েছে সেটার তো বেসগুলো পুরনো, সেটার অনেক ডেটা আপডেট করা নেই, এবং আমাদের দেশে যে সিস্টেমে ডেটা কালেক্টেড হয় সেখানে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ওই সার্ভেগুলা কত দ্রুত করতে পারি। সেটা যেহেতু একটা লম্বা ইন্টারভিউ ধরে হয় না, ফলে যেটা হয় আমরা যে গ্রোথ রেট একটা ধরে নিয়ে আমরা যখন এটাকে ক্যালকুলেট করতে যাই তখনই আমাদের হিসাবের মধ্যে সংশয় ঢুকে যায়। ডক্টর নাজনীন রয়েছেন। ডক্টর জাহিদ, তাহলে বিশ্ব ব্যাংক, আইএমএফ এবং যে আন্তর্জাতিক এবং দেশীয় যে সংস্থাগুলো রয়েছে তারা যখন হিসাব করেন, তাহলে তারা যেহেতু বিবিএস এর কাছেই বলা হচ্ছে যে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য নেই, তাহলে আন্তর্জাতিক সংস্থাগুলো যখন তথ্য প্রকাশ করে প্রবৃদ্ধি, তারা কোন হিসাবের ভিত্তিতে সেটি প্রকাশ করে থাকেন? তারা যেটা করে সেটা আসলে জাতীয় আয়ের হিসাব না, মানে অতীতে কি ঘটেছে সেইটার কোনো হিসাব তারা করে না। তারা যেটা করে সেটা হলো প্রজেকশন, এবং সেই প্রজেকশনটা করা হয় আপনার ওই যখন প্রজেকশনটা তারা হিসাবগুলো চূড়ান্ত করছে সেই পর্যন্ত অর্থনীতিতে কি ঘটেছে সেই তথ্যের ভিত্তিতে সারা বছরের জন্য একটা প্রজেকশন সেখানে করা হয়। আপনি যে সাময়িক হিসাবের কথা বলছেন, আমি একটা জিনিস একটু ক্লারিফাই করতে চাই এখানে, এটা বিশ্ব ব্যাংক এরা কিভাবে করে তার সাথেও, কারণ এইটাকে অ্যাকচুয়ালি বিশ্ব ব্যাংক বা আইএমএফ এরা যে প্রজেকশন গুলি করছে এটাকে ঠিক সাময়িক হিসাবের সাথে তুলনা করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন সাময়িক হিসাবের কথা যেটা বিবিএস বলছে যে আমরা প্রথম 8-9 মাসের তথ্যের ভিত্তিতে এই প্রাক্কলনটা করেছি, তাহলে আমাদের ধরে নিতে হবে যে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত অর্থনীতির এই প্রবৃদ্ধির সাথে সম্পৃক্ত সূচকগুলোর যে তথ্য ছিল সেগুলোর ভিত্তিতে বিবিএস সারা বছরের জন্য একটা হিসাব করেছে, এবং সেখানে যদি ধরেন আপনি করোনাকে মাইনাস করে দেন, যে করোনা যদি না হতো মার্চ, এপ্রিল, মে, জুন মাসে, তাহলে কিন্তু এই 5.2% যে হিসাবটা দেয়া হয়েছে
বলছে যে প্রথম 7-8-9 মাসের তথ্যের ভিত্তিতে, তাহলে কিন্তু এটা বাস্তবে কাছাকাছি হতো। কারণ এটা করোনার আগে থেকে অর্থনীতিতে অনেক সূচকগুলো দুর্বলতার কিছু লক্ষণ দেখা যাচ্ছিল। এই 5.2 কিন্তু তখন কেউ এটা নিয়ে প্রশ্ন করতো না। প্রশ্নটা এখন উঠেছে যে আমি নরমালি আমরা সাময়িক হিসাব করে থাকি মার্চ-এপ্রিল মাসে বাজেটের আগে, এবার সাময়িক হিসাবটা করা হচ্ছে অগস্ট মাসে। তো অগস্ট মাসে যখন আমি সাময়িক হিসাব করছি, তখন তো আপনার কাছে যে তথ্য আছে বা আমার কাছে যে তথ্য আছে, নাজনীসের কাছে যে তথ্য আছে, এক্সপোর্ট বলেন, ইম্পোর্ট বলেন, কর আদায় বলেন, ঋণ প্রবাহ বলেন, কৃষি উৎপাদন বলেন, এইগুলো তো বিবিএস এর কাছেও আছে। তো অগস্ট মাসে বসে যখন আমি সাময়িক হিসাব করছি, আমি কেন এই সব তথ্য যেগুলি ওয়েবসাইটে সবার কাছে এভেলেবল, বিবিএস এগুলিকে কেন ব্যবহার করুন? আমরা মনে হচ্ছে একটা যান্ত্রিক ভাবে আমরা সবসময় সাময়িক হিসাব করি প্রথম 7-8 মাসের তথ্যের ভিত্তিতে, সেটা নর্মালি আমরা এপ্রিল মাসে করে থাকি, মার্চ মাসে, কিন্তু এটা তো একটা নর্মাল ইয়ার না, এটা তো একটা অ্যাবনর্মাল ইয়ার, এবং সেজন্য সাময়িক হিসাবে আমাদের দেরি হয়েছে। এবং আমি যখন অগস্টে বলছি যে 5.24 প্রবৃদ্ধি হয়েছে, সবাই কি ভাবছে যে সারা বছরের জন্যই এই হিসাবটা, কেউ তার ওই ডিটেইলটা দেখছে না, ও এটা মার্চ পর্যন্ত তথ্যের ভিত্তিতে, এখানে তো এপ্রিল মেতে ইকোনমিতে যে ধসটা নেমেছিল সেটা ধরা হয়নি, কাজে এটাকে আমরা ঠিক সারা বছরের হিসাব হিসেবে একটা চিত্র হিসাবে গ্রহণ করতে পারি। এটা তো আর সাধারণ মানুষ কেন, আপনি ধরেন গতকাল একটা বড় ব্যাংকের একটা রিপোর্ট বেরিয়েছে। জাহিদ, আমাদের একটু বিরতির সময় হয়ে গেছে, তাই আপনাকে একটু থামাতে হলো। ডক্টর জাহিদ এবং ডক্টর নাজনীন, আমরা বিরতির পর আবারও ফিরে আসছি টালি খাতায়। দর্শক, বিরতির পর আবারও ফিরছি টালি খাতায়, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসির নিয়মিত আয়োজন টালি খাতায়। আজকে আমরা আলাপ করছি প্রবৃদ্ধির গতি, কি লাভ কি ক্ষতি, সেই প্রসঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নাজনীন আহমেদ এবং ডক্টর জাহিদ হোসেন। ডক্টর নাজনীন, এবারে আপনার কাছে ফিরতে চাই। সব মিলিয়ে আমরা প্রবৃদ্ধির হিসাবের যে পুঙ্খানুপুঙ্খ বিষয়টি, সেটি শুনছিলাম ডক্টর জাহিদের কাছ থেকে। সেই সঙ্গে আরো কিছু বিষয় যুক্ত করতে চাই অর্থনীতির এখনকার অবস্থা। যেমন রেমিটেন্সে আমরা ভালো করছি, জুলাই মাসে রেকর্ড হলো। আমরা শুনছিলাম যে রফতানিতে আমাদের অবস্থান খারাপ হয়ে যাবে, কিন্তু পোশাক শিল্পে এখন আমরা রফতানিতে দ্বিতীয় অবস্থানে, মাথা পিছু আয় বাড়লো। ডক্টর নাজনীন, সব মিলিয়ে কি মনে হচ্ছে, মানে করোনা সংকটের কারণে যেই অর্থনীতিতে এক ধরনের বড় চাপের মুখে আমরা পড়তে যাচ্ছিলাম, সেই চাপের মধ্যে কি এখন আমরা রয়েছি? প্রবৃদ্ধির হিসাব দেখে তো সেটি মনে হচ্ছে না, নাকি আমরা সংকটকাল অতিক্রম করে যাচ্ছি? ডক্টর নাজনীন। সংকটকাল অতিক্রম করে যাচ্ছি, এটা খুব নির্ভরতার সাথে এটা বলার অবকাশ এখনো আসেনি। আমরা যেটা দেখছি যে একটা উত্থান পতনের মধ্যে আছি। এখন রপ্তানিতে যদি বলেন, এক্ষেত্রে আমি অবশ্য আপনার সাথে একটু ডিফার করি, কারণ মে মাস পর্যন্ত ডেটায় কিন্তু দেখা যাচ্ছে তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনাম আমাদের থেকে বেশি করেছে। মে মাস পর্যন্ত আমরা $25 বিলিয়ন করেছিলাম, ওরা $28 বিলিয়ন। কাজে মে মাসের হিসাব যদি ধরি, তারা দ্বিতীয় অবস্থানে ছিল। জুলাই মাসের অবশ্য ভিয়েতনামের হিসাবটি আমার জানা নেই, কিন্তু তখন কিন্তু তারা চলে গিয়েছিল দ্বিতীয় স্থানে। তো যেটা জুলাই মাসে আমাদের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে, এটা আশাব্যঞ্জক, কিন্তু এটাও বুঝতে হবে এটা কিন্তু ব্যাকলগ গুলো, মানে আগের অনেক পাওনা তাদের ছিল, যেটা পাওনাটা আটকে ছিল সেটা পেয়েছে, যেগুলো শিপমেন্টে ছিল সেগুলোটা পেয়েছে। এখন নির্ভর করবে যে অর্ডার কি পরিমাণ আসছে। আমাদের যেহেতু তৈরি পোশাক খাতটা আমাদের একটা বড়, মানে আমাদের প্রধান রপ্তানি খাত, অর্ডার কি পরিমাণ আসছে। তবে এটা ঠিক, আমরা সম্প্রতি একটা ডেটা সেখানে দেখছি যে অনেক প্রতিষ্ঠান বিভিন্ন এই যে পিপি, মাস্ক, এগুলোর উৎপাদন করছে। এইটা দেখে বোঝা, একটা সার্ভে হয়েছে মে মাসে, ম্যাপটিন বাংলাদেশ বলে একটা, এটা ওয়েবসাইটে অ্যাভেলেবেল। ওখানে দেখা যাচ্ছে যে বড় একটা বেশ কিছু সংখ্যক প্রতিষ্ঠান, কয়েকশো প্রতিষ্ঠান, যারা এই ধরনের পণ্য রপ্তানি করছে। তার মানে এই পণ্যগুলোর অর্ডার তারা পাচ্ছে। এগুলো আশাব্যঞ্জক, কারণ আমাদের নতুন বাস্তবতায় চিন্তা করতে হবে যে কোথায় আমরা অবস্থান করছি। সেই দিক থেকে আমি বলবো না যে ইকোনমি শঙ্কামুক্ত হয়ে একেবারে স্বাভাবিক অবস্থায় চলে গেছে, এটা বলার কোনো অবকাশ নাই। তবে আমরা অনেক যেগুলো স্থবির হয়েছিল, সেটার মধ্যে কিছু কিছু জায়গায় আমরা আশার আলো দেখতে পাচ্ছি, যেটা একটা হচ্ছে তৈরি পোশাকের রপ্তানি। কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের বিনিয়োগের যে অবস্থা, ক্রেডিট টু প্রাইভেট সেক্টর, সেইখানে যদি আমরা দেখি সম্প্রতি এই আমরা যে ডেটাগুলো দেখছি, সেটা কিন্তু খুব আশাব্যঞ্জক নয়। এবং তার মধ্যে প্রণোদনার অর্থ যেভাবে ছাড় হওয়া নিয়ে যে একটা স্থবিরতা চলছে, সেটাও কিন্তু আমাদেরকে চিন্তায় ফেলে যে আগামীতে ব্যবসা বাণিজ্য গুলো যেটা আশা করা হচ্ছিল স্বাভাবিক অবস্থায় আসার ক্ষেত্রে, সেটা আসতে পারবে কিনা। কাজেই ওই দিক থেকে আমি মনে করি যে এখন কিছু জায়গায় আশার আলো থাকলেও আমরা শঙ্কামুক্ত নই। জি, ডক্টর নাজনীন। ডক্টর জাহিদ, রেমিটেন্সে আমরা রেকর্ড করে ফেলেছি, জুলাই মাসে $260 কোটি পেলাম। এই রেমিটেন্সের কি সুফল পাবে দেশের অর্থনীতি সংকটের সময়?
এখন এটা নির্ভর করছে ঠিক এক্সপোর্টের মতোই, নাজনীন যেটা বলেছে যে এটা আগামীর জন্য কি ধরনের বার্তা নিয়ে আসছে বা এটা সুফল কি ধরনের আমরা পাবো, কি কারণে এই রেমিটেন্সের 2.6 বিলিয়ন ডলার যেটা আমরা জুলাই মাসে দেখেছি অভূতপূর্ব, আগে এরকম কখনো ঘটেনি। কিন্তু এখানে নানান ধরনের তথ্য আছে। একটা সবচেয়ে যেটা সবাই মনে করছেন যে অনেকেই দেশে ফিরে আসার অপেক্ষায় আছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা কাজ হারিয়েছেন এবং ফিরে আসার আগে তারা তাদের সঞ্চয়গুলো পাঠিয়ে দিচ্ছেন, সেজন্য হঠাৎ করে রেমিটেন্স এত বেশি বেড়ে গেছে। আবার আরেকটা তথ্য আছে যে আগে যেমন হুন্ডির মাধ্যমে অনেক রেমিটেন্স যেটা ফরেন এক্সচেঞ্জটা দেশে আসতো, ওইটা এখন হুন্ডি ব্যবসাটা অনেক কমে গেছে, সেজন্য হয়তো হুন্ডিতে যেটা ব্যবহার করা হতো সেটা ফর্মাল চ্যানেলের মাধ্যমে আসছে। আবার ঈদের কারণেও কিছুটা হয়তো বেড়েছিল। আরেকটা কারণ যেটা থাকতে পারে সেটা হলো যে যারা কাজ হারিয়েছিল বা যাদের মজুরি কমে গেছিল মধ্যপ্রাচ্যে, তারা হয়তো এখন যেহেতু ওখানে কিছুটা করোনা নিয়ন্ত্রণে চলে এসছে, সেই কাজ হারানোর এই অনেকে হয়তো কাজ ফিরে পাচ্ছেন বা মজুরি যেটা কমে গেছিল সেটা আবার আগের পর্যায়ে ফিরে যাচ্ছে। জি ডক্টর জাহিদ, কারণগুলো আমরা শুনলাম। এখন যে বিষয়টি, আমাদের রিজার্ভের পরিমাণ তো রেকর্ড ছাড়িয়ে গেছে, এখন শক্তিশালী একটি অবস্থানে রয়েছে দেশের রিজার্ভ। যখন দেশের রিজার্ভের অবস্থান এমন শক্তিশালী অবস্থায় থাকে, তখন কি আমরা বলতে পারি যে দেশের অর্থনীতি করোনার ধাক্কা সামলাতে পুরোপুরি প্রস্তুত বা বিপদমুক্ত অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত? রিজার্ভের যে উপযোগিতা সেটা হলো যে আপনার ঝুঁকি মোকাবেলার জন্য আপনার যদি বড় একটা ধাক্কা আসে বহির্বিশ্ব থেকে, এক্সটার্নাল সোর্স থেকে, বা আভ্যন্তরীণ কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, সেই সময় আপনার যদি একটা বড় মোটা দাগে একটা বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয় ইমিডিয়েটলি, যেটা লাগবে, ধরেন একটা ভ্যাকসিন আবিষ্কৃত হলো, এটা বাজারে আসলো, এখন আমাদের এটা কিনতে হবে, সেই জন্য আমরা 17 কোটি মানুষের জন্য যে কয়টা ডোজ লাগবে সেটা কিনতে গেলে তো ক্যাশ প্রয়োজন হতে পারে। তখন যদি আমরা দ্রুত এই ভ্যাকসিনটা দেশে আনতে চাই, এই রিজার্ভের ক্ষেত্রে সেটা কাজে লাগবে। ঝুঁকি মোকাবেলার জন্য 37 বিলিয়নের যে রিজার্ভ আছে সেটা একটা সন্তোষজনক অবস্থায় আছে, এটা নিশ্চিত। জি ডক্টর জাহিদ, আমরা একটু ডক্টর নাজনীন যে বিষয়টি নিয়ে আপনার কাছে মন্তব্য জানতে চাইবো, সেটা হচ্ছে মাথাপিছু যে আয় সেটি আমাদের বেড়েছে। যদিও আমরা দেখেছি করোনার এই সময় অনেকে চাকরি হারিয়েছেন, তাহলে মাথাপিছু আয় বেড়ে যাওয়ার কি প্রকৃত চিত্র কি পাওয়া গেল? মাথাপিছু আয় বৃদ্ধিটা তো একটা অ্যাভারেজ হিসাব। এখন আমার আয় কমে গেল, আপনার আয় 10 গুণ বেড়ে গেল, আমাদের দুজনে মিলে কিন্তু মাথাপিছু আয় বেড়ে যাবে, যদিও আমার আয় কমেছে। তো সেই জায়গায় মাথাপিছু আয় যেহেতু একটা গড় হিসাব, সেই দিক থেকে মাথাপিছু এই সময় যেহেতু জিডিপি তো আমাদের নেতিবাচক হয়নি, তাছাড়া মাথাপিছু আয় যখন বলি সেটার সাথে কিন্তু রেমিটেন্সও যোগ হয়, এবং সেটা যদি আমরা ধরি তাহলে তো আমাদের জাতীয় আয় যেহেতু বৃদ্ধি পেয়েছে এবং সেই দিক থেকে গড় মাথাপিছু আয় সেটা আমাদের $2064 পৌঁছেছে, সেটা বেড়েছে। এবং মাথাপিছু আয় বাড়লেই সকলের আয় বেড়েছে এটা তো বলা যায় না, যে কারণে আমরা কিন্তু গত কয়েক বছর ধরেই ক্রমাগত মাথাপিছু আয় বৃদ্ধি যেমন দেখছি, ক্রমাগত আয় বৈষম্যের বৃদ্ধিটাও দেখছি। জি ডক্টর নাজনীন, আজকে একেবারেই সময় শেষ, নিশ্চয়ই আরো একদিন বিস্তারিত আলাপের সুযোগ হবে। ডক্টর জাহিদ এবং ডক্টর নাজনীন দুজনকেই ধন্যবাদ তালিখাতায় আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ডিবিসির নিয়মিত আয়োজন তালিখাতায়। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।